এই ছেলেটা স্কুল লাইফে এক মেয়েকে এতটাই ভালোবেসেছিল যে সে নিজের পরীক্ষার খাতাটাও ফাঁকা জমা দিয়েছিল শুধু তাকে দেখে মন বসেনি বলে। কিন্তু শেষ পর্যন্ত জানতে পারে মেয়েটা তারই বেস্ট ফ্রেন্ডের সাথে চুটিয়ে প্রেম করছে। আবার অন্যদিকে তারই স্কুলের অন্য একটা মেয়ে ছিল যে একটা ছেলেকে একতরফা ভালোবেসেছিল, কিন্তু একটা ভুল বোঝাবুঝির কারণে সেই ছেলেটাও তাকে ঘৃণা করতে শুরু করে আর তার প্রথম ভালোবাসা সেখানেই শেষ হয়ে যায়। এই হলো সিনেমার দুই ক্যারেক্টার যারা নিজেদের ভালোবাসাকে হারিয়ে একদম দেবদাস হয়ে গিয়েছিল, কিন্তু ভাগ্য যেন অন্য কিছুই লিখে রেখেছিল তাদের জন্য। বহু বছর পরে হঠাৎ একদিন আরো এক অদ্ভুত ভুল বোঝাবুঝি থেকে এই দুই ভাঙা হৃদয়ের মানুষের দেখা হয়ে যায়। দুজনে একে অপরকে চিনতে পারে আর সেখান থেকেই শুরু হয় এমন এক গল্প যেখানে তারা সিদ্ধান্ত নেয় নিজেদের প্রথম প্রেমকে খুঁজে বের করবে। কিন্তু সেই যাত্রার শেষে তারা আবিষ্কার করে এমন এক সত্য যেটা হয়তো তারা কখনো ভাবেওনি। আজকের গল্পটা ঠিক এমনই এক অদ্ভুত কাকতালীয় ঘটনা, নিজেদের ভাগ্য, হারানো ভালোবাসা আর নতুন প্রেমের গল্প থেকেই তৈরি করা হয়েছে এই সিনেমাটা। বলছিলাম কিছুদিন আগে তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত উইথ লাভ সিনেমাটার কথা, যে গল্পে ডুব দিলে থাকতে হবে একদম শেষ পর্যন্ত। তো চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। গল্পের শুরুটা হয় একটা সকাল দেখিয়ে, যেখানে এই ছেলেটার নাম হলো রাম। সকাল সকাল তার বোন তাকে কল করে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। আসলে রামের পরিবার অন্য একটা শহরে থাকে আর রাম একজন ফ্যাশন ডিজাইনার হওয়ার কারণে মেট্রো সিটিতে থাকতে হয়। রামের বোন রামকে কল করে ঘুম থেকে উঠানোর কারণ হলো তার পরিবার তার জন্য একটা মেয়ে পছন্দ করেছে আর আজ তাকে ওই মেয়ের সাথে দেখা করতে যাওয়ার কথা। কিন্তু মজার ব্যাপার হলো রাম এখন ওই মেয়েটার নাম কিংবা ছবি কিচ্ছু দেখেনি। এভাবে বললে ভুল হবে, বলা যায় যে দেখতে দেওয়াই হয়নি, কারণ এর আগেও বেশ কয়েকবার তাকে মেয়েদের ছবি দেখানো হয়েছিল, কিন্তু প্রতিবার রাম ছবিতে থাকা সেই মেয়েদেরকে রিজেক্ট করে দেয়। তাই আজকে তাকে সরাসরি মেয়ের সাথে দেখা করতে যেতে হবে। ঘুম থেকে উঠেই রাম একটা নীল শার্ট পরে বেরিয়ে পড়ে একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। মেয়েকেও আগে থেকেই সেই রেস্টুরেন্টের কথা বলা আছে। এরই মধ্যে সে রেস্টুরেন্টের সামনে পৌঁছে যায় আর সময় নষ্ট না করে বুক ভরা কনফিডেন্স নিয়ে রেস্টুরেন্টের দরজা খুললেই দেখতে পায় ভেতরে থাকা তিনটা মেয়ে তার দিকে তাকিয়ে আছে। রাম কিছুতেই বুঝতে পারছে না কার সাথে তাকে দেখা করতে পাঠানো হয়েছে। এদিক ওদিক তাকিয়ে কিছু বুঝতে না পেরে সোজা সে ওয়াশরুমে চলে যায় এবং তার বোনকে কল দিতে লাগে যেন সেই মেয়েটার ছবি পাঠিয়ে দেয়। কিন্তু একের পর এক কল করা সত্ত্বেও রামের বোন কল ধরে না। তাই এভাবে আর সময় নষ্ট না করে সে সিদ্ধান্ত নেয় বাইরে বেরোলে যে মেয়েটা তার দিকে বারবার তাকাবে তার কাছে গিয়েই সে কথা বলবে। এই ভেবে সে যখন ওয়াশরুম থেকে বাইরে বের হয়, একটা মেয়ে তাকে ডাক দেয় এবং বসতে বলে। রাম বুঝতে পারে এটাই সেই মেয়ে, তাই তারা সেখানে পরিচিত হয়। কিছুক্ষণ কথাবার্তা এগোনোর পর সেই মেয়েটা পাশের টেবিল থেকে একটা ছেলেকে ডাক দিয়ে তাদের পাশে বসায় এবং রামকে বলতে লাগে এই ছেলেটাকে সে খুব ভালোবাসে, পরিবারের চাপের কারণে সে আজ তার সাথে দেখা করতে এসেছে। এমনকি সে তার ছবি পর্যন্ত দেখেনি, শুধু বলা হয়েছিল ছেলে নীল শার্ট পরে আসবে। এরপর সে আরো বলে তার পক্ষে কোনোভাবে তাকে বিয়ে করা সম্ভব না। এই বলে তারা সেখান থেকে চলে যায়। আর এই সব ঘটনা ঘটতে দেখে রামের মাথা একদম গরম হয়ে যায়, যেটা ঠান্ডা করতে সে রেস্টুরেন্টের এক পাশে গিয়ে সিগারেট খেতে শুরু করে। তখনই একটা মেয়ে তাকে পেছন থেকে স্পর্শ করে। রাম মেয়েটাকে চেনে না, কিন্তু মেয়েটা তার নাম ধরে বলে আপনি রাম তাই না? রাম তো কিছুতেই বুঝতে পারে না যে এই মেয়েটা তার নাম জানলো কিভাবে। এই ব্যাপারে প্রশ্ন করতেই মেয়েটা উত্তর দেয় আমার সাথে দেখা করতে এসেছেন আর আমার নামই জানেন না? আপনার বোন তো বলেছিল আপনার কোনো খারাপ অভ্যাস নেই, কিন্তু এখানে এসে তো দেখছি সিগারেটের ধোঁয়ায় অন্ধকার করে ফেলেছেন। আর একটু আগে একটা মেয়ের সাথে ডেটও করতে দেখলাম। রাম তখন বুঝতে পারে যে মেয়েটা তাকে কিছুক্ষণ আগে রিজেক্ট করলো সে আসলে ওই মেয়েটা না যার সাথে সে দেখা করতে এসেছে। পাশের টেবিলে তখন সে নীল শার্ট পরা একটা ছেলেকে দেখতে পায়। সে বুঝতে পারে মেয়েটা আসলে তার সাথে দেখা করতে এসেছিল বলে রামকে ধরে ফেলেছে। আর সবকিছু বুঝতে পেরে রাম তখন তার সাথে গিয়ে একটা টেবিলে বসে, যেখানে আমরা জানতে পারি মেয়েটার নাম মনীষা। মনীষা টুকটাক কন্টেন্ট রাইটিং করে এবং ফুল টাইম ইনফ্লুয়েন্সার, 1.9 মিলিয়ন ফলোয়ার। কিন্তু মজার ব্যাপার হলো রাম কখনো তাকে দেখেইনি। সেখানে কথাবার্তায় রাম কিছুক্ষণ আগেই সেই ঘটনা তাকে খুলে বলে, যে এটা শুনতেই মনীষা হাসতে শুরু করে। এরপর তারা একে অপরের জীবন সম্পর্কে নিজেদেরকে খুলে বলে। এরই মধ্যে তারা জানতে পারে তারা দুজনে নাকি একই স্কুলে পড়েছে। রাম তখন ক্লাস 12-এ পড়তো আর মনীষা তখন ক্লাস 10-এ। কথায় কথায় মনীষা তাকে তার গার্লফ্রেন্ডের সম্পর্কে জিজ্ঞাসা করে। এতে রাম জানায় তার নাকি কোনো গার্লফ্রেন্ড নেই, কিন্তু স্কুলে একটা ক্রাশ ছিল, কিন্তু কখনো পাওয়া হয়নি তাকে। মনীষাও তখন তার এই ক্রাশের কথা জানতে চায় কে ছিল সেই মেয়েটা। আসলে মেয়েটার নাম ছিল আনিশা, যেটা শুনতেই মনীষা তাকে চিনে ফেলে, কারণ তারা একই জায়গায় প্রাইভেট পড়তো। আর এই ব্যাপারটায় মনীষা আরো বেশি ইন্টারেস্টেড হয়ে ওঠে। রামের প্রেম কাহিনী শোনার জন্য সে আরো ইন্টারেস্টেড। গল্প তখন বেশ কয়েক বছর পেছনে চলে যায়। আমরাও তখন আনিশাকে দেখতে পাই। ক্লাস 12-এ সে এই স্কুলে নতুন অ্যাডমিশন নিয়েছে। মুসলমান হওয়ার কারণে সে প্রতিদিন বোরখা পরে স্কুলে আসতো। আনিশার এক কাঁধে ব্যাগ নেওয়া কিংবা হাঁটা শুরু থেকেই সেগুলো রামকে আকৃষ্ট করতে শুরু করে। তার অবস্থা ধীরে ধীরে এমন হয়ে যায় যে আনিশাকে একবার দেখার জন্য সে কোনো কিছুতেই মনোযোগ দিতে পারে না। এমনকি পরীক্ষা শুরু হওয়া সত্ত্বেও লেখা শুরু না করে সে আনিশার জন্য অপেক্ষা করতে থাকে। এভাবে একদিন তাদের ক্লাস টেস্টের রেজাল্টের দিন রাম সহ বেশ কয়েকটা স্টুডেন্টকে সামনে ডেকে নিয়ে যাওয়া হয়, কারণ তারা সবাই নাকি ক্লাস টেস্টে ফেল করেছে। আর
রাম কোনো কিছু না লিখেই তার খালি খাতা জমা দিয়েছে। স্যার তাকে এরকমটা করার কারণ জানতে চাইলে রাম চুপচাপ করে বসে থাকে। সে তো আর বলতে পারবে না সেদিন আনিশা স্কুলে আসেনি তাই আমি কিছু লিখিনি। এরপর কয়েকটা দিন পার হয়। রাম কোনোভাবে আনিশার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে বের করে এবং তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আনিশাও তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। এরপর থেকে তাদের মেসেজে হালকা পাতলা কথা হতে শুরু হয়। আর এই সুবাদে ক্লাসে মাঝে মাঝে হাতের ইশারায় হাই হ্যালো শুরু হয় তাদের। সেদিন স্কুলে মারামারি করার জন্য রাম এবং তার বন্ধুকে স্যার ক্লাসের সামনে নিয়ে বেধড়ক বেতের আঘাত করে, যেটা দেখে কিছুক্ষণ পর আনিশা পেছন দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, ব্যথা পেয়েছো? এখন আনিশার থেকে এরকম কেয়ারিং কথা শুনে রামের তো আর কোনো ব্যথাই থাকে না। সে মনে মনে ভাবতে থাকে, এরকম প্রতিদিন যদি স্যার তাকে মারতো আর আনিশা তাকে যদি জিজ্ঞাসা করতো তাহলে বেশ ভালোই হতো। প্রেমে পড়লে হয়তো মানুষ এরকমই আকাশ কুসুম ভাবতে থাকে। যাই হোক, এই নিয়ে সে তখন তার বন্ধুর সাথে কথা বলে যে কিভাবে সে আনিশাকে ইমপ্রেস করবে বা কি করবে। তখন তার বন্ধু জানায় তার এই ভাবনায় গুড়ে বালি, কারণ আনিশা যে জায়গায় প্রাইভেট করে সেখানে তার সাথে বয়েজ স্কুলের একটা ছেলের বন্ধুত্ব হয়েছে। সেই ছেলেটাও নাকি আনিশাকে পছন্দ করে। যে কথা শুনে রাম সিদ্ধান্ত নেয় ওই ছেলেটাকে একটা শিক্ষা দিতে হবে যেন সে আনিশার থেকে দূরে থাকে। একইভাবে তারা সেদিন সন্ধ্যাবেলায় সেই ছেলেটার জন্য প্রাইভেট সেন্টারের বাহিরে অপেক্ষা করে এবং ছেলেটা যখন বেরিয়ে আসে তখন তারা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন আনিশার থেকে দূরে থাকে, তা না হলে খুব খারাপ হয়ে যাবে। কিন্তু এসবের কোনো কিছুই সে সময় ছেলেটা কানে নেয় না, বরং তাদের সাথে কথা কাটাকাটি করতে শুরু করে। একসময় ব্যাপারটা হাতাহাতির পর্যায়ে নিলে রাম ও তার বন্ধু মিলে তাকে খুব ধোলাই করে আর তাদেরকে এই অবস্থায় দেখে লোকজন এসে জমা হয়, তাদেরকে ছাড়িয়ে দেয়। পরদিন ছিল আনিশার জন্মদিন। রাম সিদ্ধান্ত নেয় এই সুযোগে সে তাকে তার মনের কথাগুলো জানান দেবে। এই ভেবে সে একটা প্রেমপত্র লেখে এবং কালকের জন্য অপেক্ষা করতে থাকে। তারপরে সেই সময়টা পার হয় যেন তার কাছে সব থেকে দীর্ঘতম রাত ছিল সেটা। পুরোটা সময় তার মধ্যে অদ্ভুত নার্ভাসনেস কাজ করে, কিভাবে সে চিঠিটা দেবে আর সেটা দেওয়ার সময় কি বলবে, সরাসরি লাভ ইউ বলে দেবে নাকি শুধুমাত্র জন্মদিনের উইশ করবে, এই ভেবে তার রাতটা পেরিয়ে যায়। পরদিন স্কুলে আনিশা প্রথমবারের মতো আউটড্রেসে এসেছে। রামের ভাষায় বলতে গেলে একটা পরী রং বেরঙের পোশাক পরে সবাইকে চকলেট দিয়ে বেড়াচ্ছিল। কিছুক্ষণের মধ্যে আনিশা চকলেট নিয়ে রামের সামনে আসে তাকে দেওয়ার জন্য। আর এই সুযোগে চকলেট নেওয়ার সময় রাম তার হাতটা হ্যান্ডশেক করার জন্য আনিশার দিকে বাড়িয়ে দেয়। আনিশা নিজের হাতটা বাড়িয়ে তার সাথে হ্যান্ডশেক করে। যেই অনুভবটা করেই তো রাম প্রায় গদগদ হয়ে পড়েছিল, কারণ পুরো ক্লাসে আনিশা শুধু তার সাথেই হাত মিলিয়েছে। এই কথাগুলো মনে করে সে যখন খুশি হচ্ছিল তখন দেখা যায় তার পাশের বন্ধুরাও হ্যান্ডশেক করার জন্য আনিশার দিকে হাত বাড়িয়ে দেয়। তার মানে বোঝা গেল রাম কোনো স্পেশাল কেউ না যার সাথে আনিশা হ্যান্ডশেক করেছে। আনিশা বাকিদের সাথেও হ্যান্ডশেক না করার কারণে স্কুল শেষে রাম তার বন্ধুদের থেকে আগে আগে বিদায় নিয়ে আনিশার পিছু করতে শুরু করে। আনিশা তার বান্ধবীদের থেকে একটু আড়াল হলেই রাম তার চিঠিটা দিয়ে দেবে, এই ভেবে সে এগোতে থাকে। কিন্তু হঠাৎ তার পথ আটকে দাঁড়ায় গতকালকে রাতের সেই ছেলেটা যাকে সে আর তার বন্ধু মিলে ধোলাই করেছিল। আর আজ সে একা আসেনি, বরং তার পুরো গ্যাংকে নিয়ে এসেছে রামকে শিক্ষা দেওয়ার জন্য। যেটা টের পেয়ে রাম আর একটু সময় নষ্ট না করে পালাতে শুরু করে। কিন্তু তার এই প্রচেষ্টা সফল হয় না, কারণ কিছুক্ষণের মধ্যেই সে তাদের কাছে ধরা পড়ে যায়। তারা তখন সেখানে সবাই মিলে রামকে বেদম পেটাতে শুরু করে। ঠিক সেই সময় সেখানে তাদের এক বন্ধু হাজির হয়, যে বলতে গেলে রামের এলাকার ছোট ভাই। এখন এলাকার বড় ভাইকে তার বন্ধু বান্ধব ধোলাই করছে, সেটা তো আর হতে দেওয়া যায় না। তাই রাম তখন সেখানে কোনোভাবে বেঁচে যায়। এর পরের দিনগুলো যেন আরো দ্রুত কাটতে শুরু করে। রামের সাথে আনিশার কথাবার্তা আগে থেকে কিছুটা বাড়ে, কখনো মেসেজে বা কখনো সরাসরি। কিন্তু এত কিছুর মধ্যে সে কখনো তার মনের কথাগুলো আনিশাকে বলতে পারেনি। ধীরে ধীরে তাদের স্কুল লাইফের দিনগুলো শেষ হতে থাকে আর কিছুদিন পরেই তাদের বোর্ড এক্সাম। ক্লাস বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের শুধুমাত্র মেসেজেই কথা হয়। এভাবে স্কুলের অ্যানুয়াল ডে চলে আসে, যেখানে রাম তার বন্ধুকে বলে আজ সে আনিশাকে তার মনের কথাগুলো বলেই দেবে, কারণ আজকে না বললে আর কখনো হয়তো বলাই হবে না। কিন্তু এই কথা শুনে তার বন্ধু বলে আনিশার একটা বয়ফ্রেন্ড আছে যাকে সে খুবই ভালোবাসে। রাম তখন তার বন্ধুর কথা বিশ্বাসই করে না। তখন তার বন্ধু বলে ওঠে আনিশার বয়ফ্রেন্ড আর কেউ না, বরং আমি নিজেই। যে কথাগুলো শুনে রামের পায়ের নিচের যেন মাটি সরে যায়। সে যেন এখনো তার কানকে বিশ্বাস করতে পারছিল না। তার বন্ধু তখন তাকে তার চ্যাটগুলো দেখায়, যেটা দেখে রামের আর কিচ্ছু বলার থাকে না। সে সোজা সেখান থেকে কান্না করতে করতে বাইরে বেরিয়ে আসে। কাছের বন্ধুটা যখন এইরকম ধোকা দিল, এতদিন যাকে সে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করত সেই তার পিঠে ছুরি আঘাত করেছে, এই ব্যাপারটা রাম কিছুতে মেনে নিতে পারছে না। রাম ধীরে ধীরে বুঝতে শুরু করে যে এতদিন ক্লাসে তার দিকে ঘুরে হাত নাড়ানো কিংবা কিছু জিজ্ঞাসা করা এগুলো তার জন্য ছিল না, এগুলো আনিশা তার বন্ধুকে জিজ্ঞাসা করত। কিন্তু সে বোকার মতো ভাবতো যে আনিশা হয়তো তাকে এগুলো জিজ্ঞাসা করছে। আর এতদিন তার সাথে মেসেজে শুধুমাত্র একজন ক্লাসমেট হিসেবেই আনিশা কথা বলতো। এরই মধ্যে সে ভেতরে কিছু কোলাহলের শব্দ পায়। ভেতরে গিয়ে দেখে তাদের একজন স্যার মেয়েদের ওয়াশরুমে লুকিয়ে লুকিয়ে ঢুকতে গিয়ে ধরা পড়েছে। একদিকে রাম তার বন্ধুর উপর প্রচন্ড রেগে আছে, আর তখন সে তার বন্ধুর রাগ ওই স্যারের ওপর দিয়ে দেয়। সেদিনের পর থেকে রাম তার ফ্রেন্ড এবং আনিশার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখে না। স্কুল শেষ হওয়ার পর কলেজেও সে ওই রকমই কারোর সাথে কথা বলে না বা বন্ধুত্ব পর্যন্ত করে না, কারণ একবার বন্ধুর থেকে ধোকা খেয়ে তার আবার অন্য কোনো বন্ধু বানানোর সাহসই হয়নি। আর প্রেম তো দূরের কথা। এখন ঘটনা আবারও বর্তমানে চলে আসে। রামের জীবনে ঘটে যাওয়া এই সব ঘটনা শুনে মনীষার কষ্ট পাওয়া
তো দূরের কথা, উল্টো হাসি পেয়ে যায়। এতক্ষণ রাম তো তার জীবনের কথা বলল, এখন পালা মনীষার। রাম তাকে তার লাভ লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে, যার উত্তরে মনীষা বলে, আমার এ যাবৎকালে দুইটাই বয়ফ্রেন্ড ছিল। প্রথমটা বয়ফ্রেন্ড কিনা জানি না, তবে প্রথম ভালোবাসা যেটা হয়েছিল স্কুলে, আর পরেরটা অফিসে, কিন্তু সেটা কখন যে শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। তবে মজার ব্যাপার হলো আমার প্রথম ভালোবাসা নষ্ট হয়েছে তোমার কারণে। যে কথা শুনে রাম বেশ কিউরিয়াস হয়, কারণ তার ভালোবাসা নষ্ট হওয়ার পেছনে তার দোষটা কোথায় এটা সে জানতে চায়। মনীষাও তখন তার জীবনের সেই সময় নিয়ে যায়। মনীষা তখন ক্লাস 10-এ পড়তো, ক্লাসের বাইরে সব জায়গায় দুষ্টামি করে বেড়াতো, আর তাতে তার সঙ্গ দিত তারই দুই বেস্ট ফ্রেন্ড। তারা তিনজন একসাথে স্কুলের হোস্টেলে থাকতো, বলা যায় পড়াশোনা চাঙ্গে তুঙ্গে গাঙ্গে ভাসাতো তারা। ফলশ্রুতিতে পরীক্ষার হলে খালি খাতা জমা দিতে হতো তাদের। কিন্তু সেইবার প্রি টেস্ট পরীক্ষায় তার সাথে তার ক্লাসের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অভির সিট পড়ে। যথারীতি সব ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের মতো অভিও একটু বলদ টাইপের। মনীষা তার থেকে খাতাটা ছিনিয়ে নেয় এবং সেটা দেখে কপি করতে শুরু করে, কিন্তু এক পর্যায়ে তার লেখা শেষ হলে সে অভির খাতা তার বাকি দুই বান্ধবীকেও পাস করে দেয়, যেটা তখন টিচারের চোখে পড়ে যায়। টিচার সাথে সাথে তাকে দাঁড় করিয়ে প্রিন্সিপালের কাছে নিয়ে যায়, যেখানে তার গার্জিয়ানও ডাকে আনা হয়। প্রিন্সিপাল সেখানে অভিকে অনেক কথা শোনায়, কিন্তু অভি একবারের জন্যও প্রিন্সিপালকে মনীষার কথা বলে না, যেটা দেখে মনীষা অভির উপর ইমপ্রেসড হয়ে যায়, বলতে গেলে এক প্রকার ভালোবেসেই ফেলে। এরপর সে অভির সাথে ভাব জমানোর জন্য সে যেই প্রাইভেট সেন্টারে পড়ে সেখানে ভর্তি হয়ে যায়। মানে একটা জিনিস খেয়াল করবেন, ভালো ভালো মেয়েরা কিন্তু এইসব বলদ টাইপের ছেলেগুলোর পেছনেই পাগল হয়। আর হ্যাঁ, অভির জন্য সে যে প্রাইভেট সেন্টারে গিয়েছিল সেখানে আনিশাও পড়তো, অর্থাৎ রামের তখনকার সেই ক্রাশ। এখন অভির সাথে সে তো এক প্রাইভেটে ভর্তি হয়ে যায়, কিন্তু তার সাথে কোনো কথা এগোতে পারে না। তাই তার এক বান্ধবী তাকে অ্যাডভাইস দিয়ে বলে খুব দ্রুত যেন সে অভিকে তার মনের কথা বলে দেয়, একবার দেরি হয়ে গেলে এই সুযোগ আর কখনো ফিরে আসবে না। তাই এর পর দিন মনীষা প্রাইভেট ক্লাস শেষ হওয়ার পর অভির সাথে হেঁটে হেঁটে বাড়ি যেতে ধরে। আজকে সে তাকে তার মনের কথা বলবেই, কিন্তু কিছুটা এগোতেই দেখতে পায় কয়েকটা ছেলে ঝামেলা করছে, যেটা দেখে অভি ভয়ে সেখান থেকে সাইকেল চালিয়ে পালিয়ে যায়। আর ঝামেলা করতে থাকা ছেলেগুলো রাম আর তার বন্ধুরা ছিল, অর্থাৎ ওই যে সেই ঘটনা, বুঝতে পারছেন, বলেছিলাম যে মনে আছে আনিশার সাথে প্রাইভেট পড়া একটা ছেলেকে রাম আর তার বন্ধু মিলে কেলিয়েছিল। এটাই হলো সেই ঘটনা, যার কারণে মনীষা আর তার মনের কথাগুলো অভিকে বলতে পারলো না। এরপর হোস্টেলে ফিরে মনীষা আজকের ঘটনাগুলো তার দুই বেস্ট ফ্রেন্ডকে বলে। এরপর যা হবার তাই হয়। মেয়েদের পেটে তো আর কোনো কথা আটকা থাকে না, একদিনের মধ্যেই পুরো স্কুলে ছাড়িয়ে যায় অভি নাকি ঝামেলা দেখতেই ভয় সেখান থেকে পালিয়ে গেছে। অভির মনে হতে থাকে মনীষাই এই ঘটনাটা পুরো স্কুলে ছড়িয়েছে, যেটা মনে হওয়াটা খুবই যুক্তিযুক্ত, কারণ গতকালকের এই ঘটনা মনীষা ছাড়া আর কারো জানার কথা না। যে ব্যাপারটায় অভি অনেক কষ্ট পায় এবং মনীষার সাথে কথা বলাই বন্ধ করে দেয়, এক প্রকার তাকে অ্যাভয়েড করতে শুরু করে। মনীষা তার ভুলটা বুঝতে পারে এবং অভির কাছে অনেকবার ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না, যার ফলে সে তার বান্ধবীদের সাথেও কথা বলা বন্ধ করে দেয়। তাদের কারণে এই ঝামেলাটা হয়েছে, কারণ সেদিনের ঘটনাটা তারা দুজনেই স্কুলে ছড়িয়েছে। যাই হোক, এরপর আরো বেশ কয়েকটা মাস কেটে যায়, এখনো পর্যন্ত অভি তাকে ইগনোর করছে, যেটা ভেতর ভেতর মনীষাকে অনেক কষ্ট দিচ্ছে। এরপর চলে আসে অ্যানুয়াল ডে। মনীষা দুই বান্ধবীদের মধ্যে এক বান্ধবী তার কাছে সেদিনের জন্য ক্ষমা চায়, যেখানে মনীষা তাকে ক্ষমাও করে দেয়। আর কয়দিনই বা রাগ করে থাকবে, কিন্তু সেখানে ক্ষমা এবং মাফ চাওয়া থেকে তার মাথায় আসে এখনো পর্যন্ত সে অভির কাছে তো ক্ষমা চায়নি। তাই সে সিদ্ধান্ত নেয় আজকে অভিকে সরি বলবে এবং তাকে প্রপোজ করবে। এই ভেবে সে এগোতে থাকে, কিন্তু তখনই সেখানে আরো একটা ঝামেলা বেঁধে যায়। সেটা হলো ওই যে স্যারের মেয়েদের ওয়াশরুমে যাওয়া নিয়ে, যেখানে রাম ওখানে ঝামেলা করছিল দেখে অভি সেখান থেকে পালিয়ে যায়, আর মনীষাও তাকে কিছু বলতে পারে না। এরপর পরীক্ষার মধ্যেও মনীষা অভির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সেখানে তার মা চলে আসতেই সে আর অভির সাথে কথা বলতে পারে না। এরপর ক্লাস 10-এ ফাইনাল এক্সামের পরে তাদের দুজনের স্কুলও পাল্টে যায়। এরপর থেকে তাদের আর যোগাযোগ হয় না। এরপর মনীষাও স্কুল কলেজ শেষ করে চাকরিতে জয়েন করে। সেখানে একটা কলিগের সাথে তার সিচুয়েশনশিপের মতো কিছু একটা তৈরি হয়, কিন্তু সেটা রিলেশনশিপে গড়ায় না। এই হলো মনীষার গল্প, যেখানে রামের মোটামুটি একটা ভিলেনের মতোই রোল ছিল। গল্পের এই পর্যায়ে এসে আমার একটা জিনিসই মাথায় আসছে, আমাদের গল্পে যে ভিলেন সে তার নিজের গল্পের হিরো। এরপর সেখানে তাদের মধ্যে আরো কিছুক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে কথা হতে থাকে। একসময় মনীষা অভিকে বলে, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, কেমন হবে যদি আমরা আমাদের জীবনের প্রথম ভালোবাসা যাদেরকে আমরা প্রপোজ করিনি তাদেরকে এখন খুঁজে প্রপোজ করি। মানে তাদেরকে জাস্ট এটা বলবো যে আমরা তাদেরকে কিভাবে ভালোবেসেছিলাম, ব্যাপারটা ইন্টারেস্টিং হবে। কিন্তু রাম এতে রাজি হয় না, কারণ যদি আনিশার জামাই থেকে থাকে তাহলে তাকে জুতা ছুঁড়ে মারবে। কিন্তু তারপরও মনীষা তাকে কোনোভাবে রাজি করিয়ে নেয়, অন্তত জীবনে আফসোসটা তো থাকবে না, আর বলে আমরা দুজনেই দুজনকে সাহায্য করব আনিশা আপু আর অভিকে খোঁজার জন্য। এই সুযোগে আমরা একে অপরের সাথে আরো বেশি সময় কাটাতে পারবো। এই বলে তারা তখন কফি শপ থেকে বেরিয়ে আসে। রাম তাকে একটা অটোতে উঠিয়ে দেয়। যেতে যেতে মনীষা তাকে কল করার কথা বলে, রামও তখন কল করবে
বলে জানিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে মাথায় আসে কল করবে কিভাবে, সে তো এখনো নাম্বারটাই নেয়নি। বাড়িতে ফিরে রাম ইনস্টাগ্রামে মনীষাকে মেসেজ করে, কিন্তু সেখান থেকে কোনো রিপ্লাই আসে না। এমনকি সে কমেন্টে নিজের পরিচয় দিয়ে নাম্বারটা লিখে দেয় যেন মনীষা সেখান থেকে তাকে রিচ করতে পারে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। এদিকে রামকে তার বোন কল করে মেয়ের ব্যাপারে নানা কথা জিজ্ঞাসা করতে শুরু করে আর নানান কথা শোনাতে শুরু করে, এই যে তোকে দিয়ে কোনো মেয়েকে ডেট করাই হবে না, আজকালকার ছেলেমেয়েরা নিজেরা নিজেদের পার্টনারকে খুঁজে নেয় আর তোকে আমাদেরকে খুঁজে দিতে হচ্ছে। এরই মধ্যে তার বোন তাকে জিজ্ঞাসা করে বসে যে ওই মেয়েটার নাম্বার নিয়েছিস তো? রামও একটু ভাব নেওয়ার জন্য বলে হ্যাঁ নিয়ে ফেলেছি। আর এই কথার কারণে সে আর তার থেকে নাম্বার চাইতে পারে না। এরপর কেটে যায় আরো 2টা দিন। হঠাৎ সেদিন সকালে তার ঘরের কলিং বেলটা বেজে ওঠে। দরজা খুলে দেখতে পায় বাইরে মনীষা দাঁড়িয়ে আছে। রাম তো মনীষাকে দেখে একদম শকড হয়ে যায়। মনীষা বলে ওঠে ইন্টারেস্ট না থাকলে বলে দিতেই পারতে। এই কথাটা বলে মনীষা সেখান থেকে চলে যেতে নেয়। রামও সঙ্গে সঙ্গে তার পিছু নেয় এবং রাস্তায় চলে যায়। সেখানে সে তাকে কনভিন্স করে আর বলে আমি তোমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছি, এমনকি কমেন্টে আমার নাম্বারও দিয়েছিলাম, কিন্তু তুমি এর কিছুই দেখোনি। এখন এটা দেখে মনীষা বুঝতে পারে না ছেলেটা আমার প্রতি এফোর্ট দিয়েছে। রাম তখন তাকে রুমে নিয়ে যায়, কি খাবে জিজ্ঞাসা করে। আজ সেই নিজ হাতে তার জন্য খাবার রান্না করবে। মনীষা তখন বিরিয়ানি খেতে চায় আর রাম তাকে নিয়ে বেরিয়ে পড়ে মাটন বিরিয়ানি বানানোর জন্য সমস্ত ইনগ্রেডিয়েন্টস আনার জন্য। সেগুলো নিয়ে এসে রাম নিজ হাতে রান্না করে, যেটা খেতে এতটাই ভালো হয় যে মনীষা তাকে জিজ্ঞাসা করে বসে তোমাদের কি হোটেল ছিল নাকি? যার উত্তরে রাম বলে গ্রামে তাদের একটা হোটেল ছিল, কিন্তু সে যখন কলেজে উঠে তার কিছুদিনের মধ্যে তো মা মারা যায়, তারপরে সে তার চাচার হোটেলটা কোনোভাবে সামলে নিয়েছিল। এরপর থেকে তারা গ্রাম ছেড়ে হায়দ্রাবাদ চলে আসে, কিন্তু তার বাবা তার সাথে থাকে না। তার মূল কারণ হলো তিনি এখনো একটা হোটেল দেবেন এই স্বপ্ন নিজের মনের মধ্যে পুষে রেখেছেন, যেটা রামের একদমই পছন্দ না। কারণ একটা নতুন হোটেল দিতে গেলে অনেক টাকার প্রয়োজন, যেই ব্যবস্থাটা এখন সম্ভব না। সে সময় বিরিয়ানি খেতে খেতে তাদের মধ্যে আরো অনেক কথা হয়। সেখানে মনীষা সিদ্ধান্ত নেয় এখন থেকে সে রামের সাথেই থাকবে, তবে আলাদা ঘরে, এবং একসাথে আনিশা এবং অভিকে খুঁজে বের করার চেষ্টা করবে। সে অনুযায়ী মনীষা তার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র একটা লাগেজে প্যাক করে নিয়ে নেয়। এভাবে আরো কয়েকটা দিন কেটে যায়। মনীষা রাত দিন এক করে অভিকে খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু রাম আনিশাকে খোঁজার জন্য কোনো চেষ্টাই করে না, বরং সকাল বিকাল মনীষাকে খাইয়ে ইমপ্রেস করে তার ধান্দায় থাকে। এমনকি সে বোর্ডে পর্যন্ত লিখে রাখে সকালে কি খাবে, দুপুরে কি খাবে, এগুলো। একদিন মনীষা এসব দেখে ফেলার প্রচন্ড রেগে যায়, কারণ যেখানে সে এত চেষ্টা করছে সেখানে রাম কোনো চেষ্টাই করছে না আনিশাকে খুঁজে বের করার জন্য। এমনকি সে এখন পর্যন্ত কাউকে কল করে আনিশার বর্তমান অ্যাড্রেস জানানোর চেষ্টাও করেনি। এর কারণ জানতে চাইলে রাম বলে তার স্কুলে শুধুমাত্র একটা বন্ধুই ছিল, কিন্তু সেদিনের পর থেকে সে কোনো বন্ধুর সাথেই যোগাযোগ রাখেনি, তাই এখন চাইলেও সে কাউকে কল করতে পারবে না। যে কথা শুনে মনীষার মাথায় একটা আইডিয়া আসে, কেননা রাম তার সেই বন্ধুটাকে কল করুক এবং আনিশার ব্যাপারে জিজ্ঞাসা করুক যার সাথে আনিশা প্রেম করত। সেই পরিকল্পনা অনুযায়ী তারা দুজনে মিলে রামের বন্ধুর নাম্বারে মেসেজ করে। এত বছর পর রামের সাথে কথা বলতে পেরে তার বন্ধু খুবই খুশি হয় এবং বলে তুই ছেড়ে যাওয়ার পর কিছু মাস পরে আমি আনিশার সঙ্গে ব্রেকআপ করে ফেলেছি, এখন হয়তো ওর বিয়ে হয়ে গেছে, বাচ্চাও আছে শুনেছি, সামনে সম্ভবত বিদেশে সেটেল হয়ে যাবে। এরপর সে আবারও রামের কাছে ক্ষমা চায়। রামও তখন তাকে ক্ষমা করে দেয় আর জিজ্ঞাসা করে আচ্ছা তুই আনিশাকে কখন প্রপোজ করেছিলি? আমি ওকে পছন্দ করি এটা জানার আগে নাকি পরে? তখন তার বন্ধু বলে তুই ওকে পছন্দ করিস সেটা জানার পরে আমি ওকে প্রপোজ করেছিলাম। যেটা শুনতেই রামের মাথা আরো গরম হয়ে যায় এবং মুখে যা আসে তাই বলতে শুরু করে। পরদিন মনীষা তাকে নিয়ে তিরুচি রওনা হয়। তার সেই 2 বান্ধবীর মধ্যে একজনের বিয়ে হতে চলেছে, রামকে সাথে নিয়ে যাচ্ছে, তার কারণ মাঝপথে তাদের স্কুলটাও পড়ে, সেখানে শৈশবের স্মৃতিচারণ করা যাবে। ট্রেনে রামকে সিগারেট খেতে দেখে মনীষা বলে আমার বাবা অনেক সিগারেট খেত, কিন্তু আমি তাকে সিগারেট খাওয়া ছাড়িয়েছি, কিন্তু এতদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। ওনার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে, তার কিছুদিনের মধ্যেই মারা যান। মেয়েরা যখন কোনো ছেলেকে ভালোবাসে তখন ছেলেটার সমস্ত খারাপ অভ্যাসগুলো দূর করার চেষ্টা করে। মনীষা তার বাবার মৃত্যুর ঘটনা বলে ইনডিরেক্টলি রামকে সিগারেট খাওয়া ছেড়ে দেওয়ার কথা বলে, কারণ সে কোথাও না কোথাও এই কয়টা দিনে রামকে তার মনের একটা জায়গা দিয়ে ফেলেছে। তাদের কথাবার্তা শেষ হলে রাম যখন ঘুমিয়ে পড়ে, আনিশা তখন তার সাথে একটা সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে দেয়। তারপর থেকে তারা দুজন সেই বিয়েতে অ্যাটেন্ড করে। এরই মাঝে মনীষা দেখতে পায় রাম অ্যানুয়াল ডে এর দিন যে স্যারকে চর মেরেছিল তিনিও বিয়েতে এসেছেন। তো তখন মনীষা রামকে রিকোয়েস্ট করে সে যেন স্যারকে সেদিনের ঘটনার জন্য সরি বলে, কিন্তু রাম স্যারের সামনে যেতেই সাহস পাচ্ছিল না। সে বিয়ের মধ্যে একটা কোণে বসে থাকে। মনীষা তখন স্যারের কাছে গিয়ে সবটা খুলে বলে, যেটা জানার পর স্যার নিজেই রামের সাথে দেখা করতে তার কাছে আসে এবং তাকে সেদিনের ঘটনা খুলে বলে। সেদিন নাকি প্রোগ্রামে কয়েকটা ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করছিল, যারা তখন তার কাছে এসে কমপ্লেইন জানায়। স্যার তখন তাদের ধরার জন্য পিছু নিতে শুরু করে, কিন্তু সে মোটেও বুঝতে পারেনি এভাবে পিছু করতে করতে সে গার্লস টয়লেটে ঢুকে পড়েছিল। আর সেখানে স্টুডেন্ট এবং গার্জিয়ানরা ব্যাপারটাকে অন্যরকম ভাবে নেয়, কিন্তু তার পুরো ঘটনা এক্সপ্লেন করার আগেই রাম তো সেখানে ঘটনাটা ঘটিয়ে ফেলেছিল। যে কথাগুলো শুনে রাম বুঝতে পারে সেদিন তার অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছিল, তাই সে সাথে সাথে স্যারের কাছে ক্ষমা চায়। স্যার ততক্ষণে তাকে ক্ষমাও করে দিয়েছে। সে বলে তোমার সেদিনের চরের কারণে আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে, সেদিন আমি অনেক কিছু উপলব্ধি করেছি। স্টুডেন্টরা আমাকে ভালোবাসে না, বরং ঘৃণা করে, কারণ আমি সবসময় তাদেরকে শাসন করতাম, কখনো ভালোবাসতাম না। কিন্তু এখন আমি সবাইকে নিজের সন্তানের মতো ভালোবাসি এবং আগলে রাখার চেষ্টা করি। সেজন্য তোমাকে ধন্যবাদ।
হয়তো তুমি সেই কাজটা না করলে কখনো বুঝতেই পারতাম না। এখন স্যারের সাথে এভাবে প্রাণ খুলে কথা বলতে পেরে যেন রামের বুক থেকে কয়েক মন পাথর সরে গেল। তার ভেতর যেন এক অদ্ভুত আনন্দ কাজ করছিল, যেটা সম্ভব হয়েছে শুধুমাত্র মনীষার জন্য। তাই সে মনীষাকেও একটা ধন্যবাদ জানায়। এরপর বিয়ের প্রোগ্রাম শেষ হওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় আরও কয়েকটা দিন এখানে থাকবে। সেই মোতাবেক তারা একটা হোটেল নিয়েও নেয়। সেদিন বিকালে রাম দেখতে পায় একটা আইডি থেকে তাকে ইনস্টাগ্রামে ফলো করা হয়েছে এবং সেই ব্যক্তি মনীষাকেও ফলো করে। যে ব্যাপারে মনীষাকে জিজ্ঞাসা করা হলে সে জবাব দেয় আমার কোনো এক ফ্যান হয়তো। তখন রামও ব্যাপারটাকে লাইটলি নিয়ে নেয় আর খুব একটা মাথা ঘামায় না। পরবর্তীতে জানতে পারে সেই আইডি থেকে মনীষার সব পোস্টে লাইক দেওয়া, যেটা শুনে মনীষা মজা করে বলে ছেলে তো আমাকে পছন্দ করে হয়তো, কি জানি আমি আবার ওকেই না বিয়ে করে ফেলি। মনীষা এই কথাটা মজা করে বললেও রামের মাথায় যেন সেটা একদম গেঁথে যায়। সে ভয় পেতে শুরু করে মনীষাও না আবার তাকে ছেড়ে চলে যায়, কারণ এই কয়েকটা দিনে সেও যে তাকে ভালোবাসতে শুরু করেছে। কারণ মনীষার সাথে তার কিন্তু বিয়ের কথা চলছিল, তো রাম শুরু থেকেই তাকে ওই রকম নজর দিয়েই দেখছিল যেই বিষয়টা মনীষা জানে না। অবশ্য এটা বললেও ভুল হবে যে মনীষার মনে রামের জন্য কিছু নেই। দুজনের মনেই একে অপরের প্রতি ভালোবাসার একটু একটু জন্ম নিয়েছে, কিন্তু কেউই একে অপরকে জানায়নি। তারপর থেকে রামের এই চিন্তা তাকে ঠিক মতো ঘুমাতেই দেয় না রাতে। সে লুকিয়ে লুকিয়ে মনীষার ইনবক্স চেক করে, যেখানে সে দেখতে পায় সে আইডি থেকে তাকে মেসেজ করা হয়েছে। সেদিনের সেই ট্রেনে তোলা সেলফিটার রিপ্লাই দিয়ে ছেলেটা জিজ্ঞাসা করে এটা কে, যার উত্তরে মনীষা বলেছে আমার ফিউচার। যেটা দেখে রাম তো একদম খুশিতে গদগদ হয়ে যায় আর এক্সাইটমেন্টের বসে ইনবক্স অন করেই ফোন অফ করে চলে যায়। আর ঘুম থেকে উঠে মনীষা যখন দেখতে পায় তার ইনবক্স খোলা, তখন তার বুঝতে দেরি থাকে না এটা রামের কাজ। রাম তাকে বেশ কয়েকবার সরি বলে এবং ক্ষমা চায়, কিন্তু এতে কোনো লাভ হয় না। তার রামের প্রতি এতটাই মাথা গরম হয় যে সে রুম থেকে বেরিয়ে যায় আর ফোন সুইচ অফ করে দেয়। রাম মনীষাকে কোথাও খুঁজে না পেয়ে রাতের বেলায় মনীষার ফ্রেন্ডের দেওয়া ওয়েডিং পার্টিতে চলে যায় এবং সেখানে মনীষার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মনীষা সেখানে আসলে সে রামকে মোটামুটি ইগনোর করতে থাকে, যেটা দেখে রাম পুরোপুরি টিটি পানি খায়। মনীষাও তার বন্ধুদের সাথে ড্রিঙ্কস করে। সেখান থেকে একসাথে হোটেলে ফিরে মনীষা সোজা রামের রুমে ঢুকে পড়ে। সেখানে আজ যেন সে কোথাও আড্ডা দিতে আসেনি। রাম কিছু বুঝে ওঠার আগেই মনীষা তার কাছাকাছি চলে আসে। রামও সেটা বুঝতে পারে, মনীষাকে বাধা দেয় না। সেদিন একসাথে কাটানোর পর পরদিন সকালে তারা বেরিয়ে পড়ে তাদের স্কুলের উদ্দেশ্যে, যেখানে রাম যেন মনীষার দিকেই তাকিয়ে বারবার মিটিমিটি করে হেসে ওঠে কালকে রাতের ঘটনাগুলো মনে করে। যেটা বুঝতে পেরে মনীষা তাকে বলে কালকে আমাদের মধ্যে যেটা হয়েছিল সেটা শুধু নেশার ঘরে হয়েছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। এটা বলতে বলতে তারা তখন তাদের স্কুলে পৌঁছে যায়। স্কুলের ভেতর প্রবেশ করতেই তার সেই এলাকার ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে যায় যে সেদিন তাকে বাঁচিয়েছিল। সে এখন স্কুলেরই একজন টিচার, যার ফলে তাদের কিছুটা ভালোই হয়, কারণ সে তাকে জানায় আনিশা নাকি 1 মাস আগে দেশে ফিরেছে, দ্বিতীয় বাচ্চা ডেলিভারি হবে তাই। মনীষা তখন তাকে জিজ্ঞাসা করে আমাকে একটু অভির নাম্বারটা ম্যানেজ করে দিলে ভালো হয়। তখন সে তাকে কথা দিয়ে বলে আমি চেষ্টা করব, সময় লাগবে একটু। এরপর তারা তাদের ক্লাসরুমগুলো ঘুরে ঘুরে দেখে। সবুজ বোর্ডের সামনে আধুনিক ইলেকট্রিক বোর্ড লাগানো হলেও কয়েক বছর আগে সেই আবেগটা এখনো অনুভব করা যায়। সেদিন বিকেল বেলায় মনীষা আনিশার সাথে একটা মিটিং ফিক্সড করে, যেখানে সে রামকে নিয়ে যায়, কিন্তু রাম সেখানে যেতে বেশ নার্ভাস ফিল করছিল। তারপরও মনীষা তাকে জোর করে ভেতরে নিয়ে যায়। রাম আনিশার সামনে যেতেই তার বুকের হার্টবিটটা যেন থমকে যায়। মনীষাও তখন তাদেরকে একসাথে বসিয়ে একটু আড়ালে চলে যায় তাদের কথা বলতে দেওয়ার জন্য, কিন্তু রাম কোনো কথা না বলে একদম ফ্রিজ হয়ে বসে থাকে। তাই তখন আনিশা বলে ওঠে আমাকে তোমার জুনিয়র সকালে ফোন করে এসব কিছুই বলেছিল, তুমি নাকি আমাকে ভালোবাসো। যদিও এটা আমি সেই সময় বুঝেছিলাম, মেয়েরা আসলে বুঝতে পারে কোন ছেলেটা তাকে কোন নজরে তাকিয়েছে। যে কথাগুলো শুনে রাম একটু কমফোর্টেবল ফিল করে এবং কিছুটা সাহস জুগিয়ে সরাসরি বলে আই লাভ ইউ আনিশা, যার উত্তরে আনিশা বলে সরি আমার তো বিয়ে হয়ে গেছে। শুনে তারা দুজনেই সেখানে হেসে ওঠে। তারপর রাম তাকে সেই গিফটটা দেয় যেটা সে তার জন্মদিনে দিবে বলে নিজ হাতে তৈরি করেছিল সেই সময়ে, যেখানে আনিশার নাম অনেকগুলো ভাষায় একসাথে লেখা। যেটা দেখে আনিশা তো এতটাই খুশি হয়, বলে তোমার এটা সেদিনই দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো আমি জানতে পারতাম কেউ আমাকে এতটা ভালোবাসে। রাম এতদিন পরে হলেও তার বোনের কথাগুলো প্রকাশ করতে পেরে নিজেকে খুবই হালকা অনুভব করছে। এরপর তারা স্মৃতি হিসেবে সবাই একই সাথে একটা সেলফি তোলে। হোটেলে ফেরার পথে রাম মনীষাকে আরো একবার ধন্যবাদ দেয়। রাতের বেলায় রামের ফোনে একটা কল আসে, যেই কলটা ছিল সেই ইনস্টাগ্রাম ইউজারের যে মনীষার সকল পোস্টে লাইক দিয়ে বেড়াতো। আর সেই ছেলেটা অন্য কেউ নয়, সেই ছেলেটা আদতে অভি ছিল, যে এখনো মনীষাকে পছন্দ করে, তাই তাকে অনলাইনে স্টক করে বেড়ায়। রাম তখন তার সাথে মনীষার দেখা করার ব্যবস্থা করিয়ে দেয় এবং মনীষাকে বলে সে অভির খোঁজ পেয়েছে, আজ সে তোমার সাথে দেখা করতে চায়, আমি ফ্ল্যাট বুক করে ফেলেছি, 2 ঘন্টার মধ্যে চেন্নাই পৌঁছে যাব। তো রাম এখানে তাকে এটা জানায় না যে সেই আইডিটাই হলো অভির। এয়ারপোর্টে যাওয়ার সময় রাম মনীষাকে জিজ্ঞাসা করে অভি যদি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়
তাহলে কি করবে? এতে মনীষা বলে, সিঙ্গেল যেহেতু আছি ভেবে দেখা যেতে পারে। যে কথাগুলো শুনে রাম একটুখানি ফ্যাকাশে হাসি দেয় আর চুপ করে বসে থাকে। এরপর তারা ফ্লাইটে করে সোজা চেন্নাই গিয়ে অভির বাড়িতে গিয়ে ওঠে। সেখানে রাম মনীষাকে দরজা থেকে বিদায় জানিয়ে অন্যদিকে চলে যায়, যেন তারা একান্তভাবে কথা বলতে পারে। যেখানে অভি তাকে বলে সেও তাকে স্কুলে মনে মনে পছন্দ করত, কিন্তু কখনো বলতে সাহস হয়নি। আর পরীক্ষার শেষ দিন সেটার জন্য অনেক অপেক্ষা করেছিল, কিন্তু পরে জানতে পারে মনীষা আগেই চলে গেছে। সেদিন থেকে আজও অপেক্ষা করে যাচ্ছি। যে কথাগুলো শুনে মনীষা নিজেকে আর ধরে রাখতে পারে না। অভিও যে তাকে এতটা ভালোবাসে সেটা সে আজকে জানতে পেরে তাকে জড়িয়ে ধরে। সে সময় রাম এখানে এসে দেখতে পায় অভি আর মনীষা একে অপরকে জড়িয়ে ধরে রেখেছে, যেটা দেখে সে মনে করে তারা দুজনে হয়তো এক হয়ে গেছে। তাই সে সাথে সাথেই সেখান থেকে চলে যায়। এরই মধ্যে রামকে তার বোন কল করে বলে তার বাবার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে হাসপাতালে ভর্তি আছে। তাই সে সঙ্গে সঙ্গে চেন্নাই ছেড়ে তার বাবার কাছে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে হোটেল তৈরি নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে। যেটা জানতে পেরে সে তার বাবার উপর রাগ দেখাতে শুরু করে আর জিজ্ঞাসা করে এই হোটেলের জন্য এত মাথা ব্যথার কি আছে। তখন তার বাবা জানায় তার মা চাইতো সব সময় তাদের একটা হোটেল থাকুক। তোর মায়ের এই শেষ স্বপ্নটা পূরণ করার জন্যই আমি আজ এতটা কষ্ট করে যাচ্ছি। যে কথা বলতে বলতে তার বাবা কান্না করে দেয়। রামও তার ভুলটা বুঝতে পারে এবং বাবার কাছে ক্ষমা চায়। সেখান থেকে বেরিয়ে রাম তার বোনের সাথে দেখা করে এবং মনীষার বিষয়ে সবকিছু খুলে বলে। এখন তার বোনেতে সান্ত্বনা দিয়ে বলে তোর জন্য আমরা ওই মেয়ের থেকেও সুন্দর মেয়ে খুঁজে আনবো। সেই সময় সে তার ফোনটা ধরে দেখে মনীষা তাকে বেশ কয়েকবার কল করেছে, কিন্তু রাম তার কোনো কল রিসিভ করে না। এরপর সে বাড়িতে গিয়ে টিটি পানি খেতে শুরু করে। আর পরদিন সকাল হলে দেখা যায় তার সেই স্কুলের বন্ধু সরাসরি তার বাড়িতে চলে এসেছে এবং দরজা খোলার সাথে সাথে তাকে কষিয়ে একটা চর মারে। কারণ গতকালকে রাম টিটি পানি খেয়ে মাতাল হয়ে তাকে কল করে বলেছে আমি নিজেকে শেষ করে দিতে যাচ্ছি। এর কিছুক্ষণ পর দেখা যায় সেখানে আনিশা তার বোন সহ অনেকে উপস্থিত হয়েছে। এদেরকেও রাতে রাম কল করে নাকি একই কথা বলেছিল এই মাতাল অবস্থায়। তাই তারা সকাল হতেই ছুটে এসেছে। এর কিছুক্ষণ পর আবার কলিং বেল বাজার শব্দ আসে। রাম গিয়ে দেখে অভি এসেছে। এখন রামকে সে কলে কি বলেছে সেটা সে সবার সামনে এক্সপোজ করতে চায় না, তাই সে তাকে নিয়ে সোজা ছাদে চলে যায় এবং আগে তাকে সরি বলে গতকালকের জন্য। এখন কলের কথা শুনে অভি তো একদম আকাশ থেকে পড়ে আর বলে আপনি গতকালকে আমাকে কোনো ফোন কল করেননি। তখন রাম তাকে এখানে কি জন্য এসেছে জানতে চায়। অভি তখন তাকে বলে ধন্যবাদ জানাতে গতকালকের দিনটা আমাকে উপহার দেওয়ার জন্য। আর তুমি খুবই লাকি মনীষার মতো একটা মেয়ে তোমার জীবনে পেয়েছো। গতকালকে আমি যখন ওকে বলেছিলাম এই আইডি দিয়ে আমি তোমাকে স্টক করি, যেটা শুনতেই ও আমার উপর অনেক রেগে যায় আর বলে এই ফিলিংসগুলো আমার জীবনের অতীত। সেই সময় আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু এখন আমি রামকে ভালোবাসি। যে কথা শুনতেই রামের মুখে যেন হাসি ফুটে ওঠে। তখন অভি আরো বলে ও তোমার উপর অনেক রেগে আছে, কালকে থেকে অনেকবার তোমাকে কল করার চেষ্টা করেছে, তুমি ফোনের উত্তর দাওনি, এখন নিচে দাঁড়িয়ে আছে। যেটা শুনতেই রাম সাথে সাথে নিচতলায় যায় আর সে যখন মনীষার সামনে যায় মনীষা এক হাত দিয়ে তার গালে চর বসিয়ে দেয় আর বলে আমার ফোন কেন ধরলে না। এতে রাম বলে সেদিন আমি তোমাদেরকে হাক করতে দেখেছিলাম, তোমরা হয়তো এক হয়ে গেছো এই ভেবেছিলাম, তাই নিজেকে সরিয়ে নিয়েছি। তখন মনীষা আরও একটা চর বসিয়ে দিয়ে বলে যখন আমরা দুজনে হাক করেছিলাম তখন মনে হয়নি যে আমাদের মধ্যে কিছু একটা হবে। সেই সময় মনীষাকে ঠান্ডা করার জন্য রাম তাকে সেখানে প্রপোজ করে এবং জড়িয়ে ধরে। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। আসলে দিন শেষে ডেস্টিনিতে বিশ্বাস করতেই হয়। রাম এবং মনীষা স্কুলে নিজেদের অজান্তেই শতবার মুখোমুখি হয়েছে, কিন্তু কেউ কখনো একে অপরকে নোটিস করেনি। কিন্তু দিন শেষে ভাগ্য তাদেরকে একত্রিত করেই দিয়েছে। তো কেমন লাগলো আজকের গল্পটা জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো। এই যে স্ক্রিনে ভেসে উঠেছে আরও একটা ভিডিও, তো ক্লিক করে দেখা শুরু করতে পারো। অবশেষে ভিডিওটা তুমি এই পর্যন্ত দেখেছো, সেজন্য অনেক ধন্যবাদ।